নিউ ইয়র্ক পুলিশ তারাও কি আওয়ামী লীগ হয়ে গেল কিনা যাই। যে ছেলেটি প্রহরিত হচ্ছে তার নাম হৃদয়, নিউ ইয়র্কের ছাত্রলীগের কর্মী, আর যে তাকে আক্রমণ করছে তার নাম রকিব, সে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী। রকিব এই আক্তারের ক্যাডার। আক্তার ভাই যেহেতু বলেছে, রকিব একদম প্রকাশ্যে এই হৃদয়কে মারছে, এবং মারছে যে এটা, ওখানে কিন্তু পুলিশ ছিল দেখেন, যখন মারছে হৃদয় দু আঘাত দিয়ে ফেলেছে। তো পুলিশ এসে কিন্তু, পুলিশ যেহেতু পুরো বিষয়টা পাশে থেকে অবজার্ভ করছে, পুলিশ কিন্তু হৃদয়কে কিছু বলেনি, সোজা এই রকিব নামের এই ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আপনারা যেটা ভিডিওতে দেখলেন। এবং গতকাল এই যে বিক্ষোভ হয়েছে, এই বিক্ষোভে বিএনপি, শিবির এরা কিন্তু নানা জায়গায় সন্ত্রাস করার চেষ্টা করেছে, এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এই যে রকিবকে যখন গ্রেপ্তার করেছে, পিছনে আপনারা হয়তো খেয়াল করেছেন যে হলুদ শার্ট পরে আরেকজনকে গ্রেপ্তার করেছে। তো নিউ ইয়র্ক পুলিশ তারাও কি আওয়ামী লীগ হয়ে গেল কিনা জানি না, তবে আক্তার যে শিবির করে এবং তার যে এই যে জিঘাংসা, প্রতিহিংসা, এটা দেখে আমি আসলেই খুব অবাক হলাম যে নিউ ইয়র্কের মাটিতে এসেও সে কিভাবে প্রতিহিংসা পরায়ণ হচ্ছে, এবং তার ফলশ্রুতিতে রকিব এখন জেলে। সে আমেরিকার আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূসের প্রতি বিক্ষোভ দেখাতে গিয়ে নিউ ইয়র্কে যেন বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকার একটা বিশাল উৎসব পালিত হচ্ছে। মানে এত স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আমি কখনো নিউ ইয়র্কে দেখিনি। আর এই অবাধ তথ্য প্রবাহের যুগে আমরা নিয়মিত ভিডিও ফুটেজ পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ঘটনার আপডেট পাচ্ছি। নিউ ইয়র্ক থেকে কবি হাসান আল আবদুল্লাহ বেশ কিছু ভিডিও ফুটেজ এই রূপান্তরের সত্যের জন্য পাঠিয়েছেন। বন্ধুগণ, আজকে আমি পেয়েছি দস্তগীর জাহাঙ্গীরকে, আমরা তার থেকে কিছু কথা শুনি। প্রথমে আজকে জাতিসংঘের সদর দপ্তরের এই সামনে পৃথিবীর সকল কর্নার থেকে বাঙালিরা উপস্থিত হয়েছেন। অনেকে যদি বলেন শত শত, আমি বলবো হাজার হাজার বাঙালিদের এই আগমন এখানে। কবি হাসান আল আবদুল্লাহকে ধন্যবাদ, আমাদের জন্য কষ্ট করে ভিডিও ফুটেজগুলো আপনি পাঠিয়েছেন। আপনার সাথে খুব তাড়াতাড়ি কথা হবে। আপনি রিসেন্টলি এই কবিতা নিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশের বেশ কয়েকটি উৎসবে যোগদান করেছেন, সেইটি নিয়ে আমার দর্শকদেরও একটা আগ্রহ রয়েছে। আমার অনেক দর্শকই কবিতা, শিল্প, সাহিত্যের কথা ভাবেন বা শুনতে চান। তাদের জন্য হাসান আল আবদুল্লাহর একটি সাক্ষাৎকার আমি খুব তাড়াতাড়ি গ্রহণ করব। যাই হোক, আজকের যেটা বিষয়টি হলো এই যে এনসিপির মহাসচিব আক্তার হোসেন, তিনি শুরুর থেকেই কিন্তু তার মধ্যে একটা কুফা লেগে আছে তার পায়ে, এবং এয়ারপোর্টে তিনি জেরার মুখে পড়েছিলেন, এবং পুরা টিমটা তার জন্য খুব বিব্রত বোধ করেছে। কারণ আমি বলেছিলাম যে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এজেন্টদের কাছে তার বায়োডাটাটা ছিল, তিনি যে আকাম কুকাম করছে, শিবিরের সন্ত্রাসী ছিলেন, যে যাত্রাবাড়ির পুলিশ হত্যার নেতৃত্ব দিয়েছেন, এই সব আমেরিকান পুলিশের কাছে ছিল, এই এজেন্টদের কাছে ছিল। যাই হোক, শেষমেশ মানে ডক্টর ইউনূসের সরাসরি ইন্টারভেনশনে তাকে এয়ারপোর্ট থেকে বের করা গেছে। কিন্তু সেখানেও তিনি আবার একটি আইনি জটিলতায় পড়েছেন, সেটা হলো যে তিনি বর্তমানে B1 B2 ভিসা এসেছেন। এই B1 B2 ভিসা ক্যাটাগরিটা হলো বিজনেস ভিজিটর অথবা ট্যুরিস্ট ভিসা। তো এই ভিসা ক্যাটাগরিতে এসে আমেরিকায় কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করা যায় না। তিনি সুস্পষ্ট সেটার লঙ্ঘন করেছেন। তিনি নিউ ইয়র্কে স্লোগান দিয়েছেন, রাজনৈতিক একেবারে প্রকাশ্য মিছিলে অংশগ্রহণ করেছেন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। তো এটি করার মাধ্যমে তিনি আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। তো এখন আমেরিকার যে আওয়ামী লীগ আছে, তারা তাদের লিগ্যাল টিম নাকি এটা খতিয়ে দেখছে। আমি জানি না শেষ পর্যন্ত তারা আক্তার হোসেনকে এই আইনের মুখোমুখি করবেন কিনা, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিনা, সেটি আমাদের দেখতে হবে। তবে ইন্টারেস্টিং যেটা বিষয় হলো, এই যে ডিম তিনি খেয়েছেন,
এবং ডিম খেয়ে তিনি সারা বিশ্বব্যাপী রাতারাতি একটা আলাদা খ্যাতি অর্জন করেছেন। একদিকে যেমন ডাস্টবিন শফিক, ও কবরে গেলে ওর ওর এপিটাপে লেখা থাকবে ডাস্টবিন শফিক, তেমনি এখন এই ডিম আক্তার তিনি কিছুতেই ভুলতে পারছেন না। বাংলাদেশে তো গতকাল বলেছি তিনি বাংলাদেশ মোজাম্মেল হককে গ্রেপ্তার করিয়েছেন। হ্যাঁ, সে মোজাম্মেল হক নাকি ডিম কেনার টাকা বিকাশের মাধ্যমে আমেরিকায় পাঠাইছিল। মানে আমি এটা গতকাল বলেছি, আজকে কথা আর বলতে চাই না। তো এখন আহ, তারপরেও এই আক্তার হোসেন কিন্তু শিবির করতেন আগে, এটা আপনারা সবাই জানেন। তার গেট আপ দেখে যে মনে হয় সেটা শুধু না, সে খুবই মৌলবাদী শিবির। এবং গতকাল আমি দেখিয়েছি একটা ভিডিও ফুটেজ যে এশিয়াটিক সোসাইটি অথবা ফাউন্ডেশন, তার প্রেসিডেন্ট একজন খুব বয়স্ক তরুণী, তার সাথে তিনি হাত পর্যন্ত মিলাননি, যেটা এই সব জঙ্গি বা শিবিরের লোকজনদের মধ্যে আমরা মাঝে মধ্যে দেখি। সে কি করেছে, এই ডিম মারার প্রতিশোধ নেওয়ার জন্য সে শিবিরের কিছু কর্মী যারা বর্তমানে নিউ ইয়র্কে বাস করে তাদের বলে রেখেছে যে এটার প্রতিশোধ নিতেই হবে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে খাগড়াছড়ি উত্তাল হয়ে উঠেছে। বেশ কয়েক মাস থেকেই এই পাহাড়ি অঞ্চলগুলোতে, খাগড়াছড়ি, বান্দরবন, এইসব অঞ্চলগুলো, বিশেষ করে টেকনাফ, সকল জায়গাগুলো নিয়ে নানা ধরনের গুঞ্জন, নানা ধরনের ষড়যন্ত্রের কথা কিন্তু আমরা শুনে আসছি। আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও ক্লিপটি দেখলেন তো? এখানে বলা হচ্ছে 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড়। এই স্লোগান সেনাবাহিনীর সামনে দিয়ে তারা করছে, এবং গতকালকে আমরা দেখলাম যে তারা সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছে এবং ইট পাটকেল নিক্ষেপ করেছে সেনাবাহিনীর গাড়িতে। সেনাবাহিনী তখন পিছু হটতে বাধ্য হয়েছে। কেন হঠাৎ করে পাহাড় এত উত্তাল হয়ে উঠল, এই বিষয়টা নিয়ে কিন্তু জনমনে নানা সন্দেহ দেখা দিয়েছে। এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছিল সেখানে, আর সেই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জম্মু ছাত্র জনতার ব্যানারে এখানে আন্দোলনটা শুরু হয়। আজ দিনব্যাপী সেখানে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছিল। এতে খাগড়াছড়ির সঙ্গে সড়ক পথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধরা ভোর থেকেই সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন, অর্থাৎ তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। এই কর্মসূচি চলাকালে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়, অর্থাৎ অন্য কোনো পক্ষ, সম্ভবত সমতলের মানুষ, এমনটা হতে পারে। পাহাড়িদের অভিযোগ, অবরোধ কর্মসূচিতে সদর উপজেলা প্রাঙ্গণে সড়কের পাশে তাদের উপর হামলা হয়। এতে তাদের 2 জন আহত হয়। এই ঘটনা জানাজানি হওয়ার পর দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং চরম উত্তেজনা সেখানে দেখা দিয়েছে এবং দাঙ্গার সম্ভাবনাও রয়েছে বলে কেউ কেউ মনে করেন। প্রিয় দর্শক, এই যে আমাদের পাহাড় নিয়ে অনেক সমস্যা, ওই অঞ্চলে কয়েক লক্ষ, প্রায় 13-14 লক্ষ রোহিঙ্গা চলে আসছে। পাহাড়িদের মধ্যে আগে থেকেই কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে, সেটা তো আপনারা জানেন। এই নিয়ে পাহাড়ে একটা সমস্যা রয়েছে। পাহাড়ের ওই সমস্যাগুলোকে কাজে লাগিয়ে কোন পক্ষ সেখানে একটা ষড়যন্ত্র করছে, অর্থাৎ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলটাকে, খাগড়াছড়ি, বান্দরবন নিয়ে এই অঞ্চলটাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র এখানে আমরা লক্ষ্য করছি। আপনারা দেখবেন এই যে আরাকানের যে করিডোরের কথা বলা হয়েছে, মানবিক করিডোর, সেটিও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ কেউ মনে করেন। কেউ কেউ মনে করেন আমাদের এই খাগড়াছড়ি, বান্দরবন সহ এই অঞ্চল এবং রাখাইনের কিছু অংশ, ভারতেরও কিছু কিছু অংশ নিয়ে এখানে পূর্ব তিমিরের মতো একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বহু বছর ধরে পরিকল্পনা চলে আসছে এবং ওরা
বর্তমান সময়ে সফলতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। তাহলে কি আমাদের এই চট্টগ্রামের এই বিশেষ অঞ্চলগুলো কি আমাদের হাতছাড়া হয়ে যাবে? পারবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের এই অঞ্চলগুলোকে রক্ষা করতে? আমাদের এই 18 কোটি মানুষ জনগণ কি পারবে তাদের এই অঞ্চলগুলোকে রক্ষা করতে? এদিকে ভারতের ত্রিপুরার যিনি রাজা, তিনি দাবি করেছেন চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া এই অংশ নাকি ত্রিপুরার রাজ্যের অংশ, এবং তারা দাবি করছে এই অংশগুলো ভারত যেন দখল করে নিয়ে যায়। কিভাবে? তারা সেখানে বলছে যে রাশিয়া যেভাবে ইউক্রেনের দনবাস অঞ্চলটা দখল করে নিয়ে গেছে, এখন ওই অঞ্চলটা রাশিয়ার হয়ে যাচ্ছে, এই ধরনের একটা সিদ্ধান্ত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে বলে দিয়েছে যে ওই জায়গাটা তোমরা ছেড়ে দাও। ওই জায়গার মানুষগুলো রুশ ভাষায় কথা বলে, সে কারণে রাশিয়া দাবি করছে ওই জায়গাটা তার। আর আমাদের এই অঞ্চলগুলোর মানুষ বাংলায় কথা বলে, এই কারণে তারা মনে করছে, দাবি করছে যে এটা তাদের। অথচ তারা ভুলে গেছে যে 47 সালে যখন পাকিস্তান স্বাধীন হয় তখন কিন্তু এটা একটা ঐতিহাসিক দলিল এবং ঐতিহাসিকভাবে এখানে ম্যাপ সেভাবে তৈরি করা দেওয়া হয়েছে, এবং এই অংশগুলো আমাদের স্বাধীন পাকিস্তানের অংশ, যেটা পরবর্তীতে আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছি, এটা এখন বাংলাদেশের অংশ। কিন্তু এই যে কথাগুলো উঠছে, এগুলো দিয়ে কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। এখানে একটা ঝামেলা পাকানোর নানা কৌশল চলছে। এখানে ইন্ডিয়া, চীন আর আমেরিকা, এই তিনটা পক্ষ এখানে খেলছে। এদের এই খেলার গুটিতে পরিণত হচ্ছি আমরা, এরকমই মনে করছেন অনেকেই। সব মিলিয়ে এই যে পাহাড় উত্তপ্ত হয়ে উঠছে, এর আগেও কয়েক দফা আমাদের 24 সালের 5 আগস্টের পর থেকে কয়েক দফা কিন্তু সেখানে নানাভাবে নানা সমস্যা সেখানে অ্যারেঞ্জ করেছে, যেটা আমরা দেখেছি। কিন্তু এখন সেটা আরো বহু বহু গুণে বেড়ে যাচ্ছে। আপনারা এর আগে দেখেননি যে আরাকান আর্মিকে পাহাড়িরা কিভাবে সেখানে বরণ করে নিচ্ছে? তারা মনে করছে যে ওরা তাদেরই লোক। অর্থাৎ এই পাহাড়ের মানুষগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো চাচ্ছে ওই যে কল্পিত যে রাষ্ট্রের কথাটা শোনা যাচ্ছে সেই রাষ্ট্রের দিকে চলে যেতে। এরকম কিন্তু একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এটা প্রকাশ্যে কেউ বলছে না, এমন কথা শোনা যায়। পাহাড়ে যেই কিশোরী মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, সংঘবদ্ধ ধর্ষণ, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই ধরনের অপকর্মের দ্রুত বিচার দাবি করি, এবং আমরা মনে করি যে যেই অপরাধীরা এই ঘটনাটা ঘটিয়েছে অতি দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক। যদি তা না হয় তাহলে পাহাড়কে আপনি শান্ত করবেন কি দিয়ে? সেখানে তো মানুষগুলো সবসময় অসহায়ের মতো থাকে। তাহলে সেখানে অবশ্যই ন্যায় বিচার দরকার। শুধু পাহাড় কেন, সমতলেও যদি এমন ঘটনা ঘটে তারও সঠিক এবং সুষ্ঠু বিচার হওয়া উচিত। কোন অপরাধী ছাড় পেয়ে গেলে, পার পেয়ে গেলে এই অপরাধগুলো কিন্তু ক্রমাগত বাড়তেই থাকে। যদি এই অপরাধগুলো বাড়তে থাকে তাহলে সমাজ কিন্তু মানুষের বাসের অযোগ্য হয়ে পড়ে। প্রিয় দর্শক, আমরা চাই আমরা সবাই সচেতন হই, এবং এই যে আন্দোলন পাহাড়ে চলছে সেই আন্দোলনকে সুষ্ঠু সুন্দরভাবে এবং আলোচনার মাধ্যমে সমাধান করারও আমরা দাবি জানাই। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা চাই আমাদের 1 ইঞ্চি মাটিও আমরা কাউকে ছেড়ে দেব না। এই 18 কোটি মানুষের 18 কোটি প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ আমরা লড়ে যাব মাটি ও আমাদের এই মাতৃভূমির জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।